হ্যালো ভিউয়ার্স, আজকে মূলত আমি ক্লাস নিতে যাচ্ছি যারা এবছর 2020 মাধ্যমিক পরীক্ষাতে অ্যাপিয়ার হয়েছ এবং আগামীতে 11-এ পড়তে চাও এবং সায়েন্স নিয়ে পড়তে চাও, তাদের জন্য এই ক্লাস। আজকে ক্লাস 11-এ সেই অর্থে প্রথম ক্লাস এবং অনলাইন ক্লাস। এই ক্লাসটা হচ্ছে লকডাউন পিরিয়ডে আমি করছি। কোভিড-19 তোমরা সবাই বাড়িতে আছো, স্বাভাবিকভাবেই পড়াশোনা সেই অর্থে যতটা হওয়ার কথা সেভাবে হচ্ছে না। তো এই অনলাইন ক্লাসটা যদি তোমাদের কাজে লাগে তাহলে আমার ভালো লাগবে। এই ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে শুনবে। ক্লাসটা শোনার সময় তোমরা খাতা পেন কাছে রাখবে এবং নোট নেবে। আর এই ভিডিওটা দেখার সময় ভিডিওটাকে লাইক দেবে, শেয়ার করবে বন্ধু বান্ধবদের মধ্যে। আত্মীয় স্বজন যদি সেরকম কেউ থাকে ক্লাস 11-এ সায়েন্স নিয়ে পড়বে, সেরকম কোনো আত্মীয় স্বজন, এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমি তোমাদের ক্লাস শুরু করছি। আজকের বিষয় হচ্ছে পরমাণু গঠন, এবং পরমাণু গঠনের যে প্রথম ক্লাস সেটা হচ্ছে পরমাণুর ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যাটম। এখন আমরা যে অংশটা প্রথম আলোকপাত করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা ক্লাস 10-এ ইলেকট্রন বিন্যাস পড়ে এসেছি। সেখানে আমরা 2n² দিয়ে পড়ে এসেছি। 2n² ফর্মুলা, অর্থাৎ সেখানে কক্ষ বলা হয়েছিল। কক্ষগুলোকে এরকমভাবে সূচিত করা হয়েছিল। কে কক্ষ, প্রথম কক্ষকে বলা হয়েছে কে কক্ষ, তারপরে এল কক্ষ, তারপরে এম কক্ষ, এবং তারপর হচ্ছে কে এল এম এন। এইভাবে কক্ষপথগুলো আমরা পড়ে এসেছি। এবং সেখানে সর্বোচ্চ ধারণ ক্ষমতা 2n²। এন কক্ষপথ, এটা n = 1, তারপরে 2 × কে কক্ষে 1 এর হোল স্কোয়ার, কারণ এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা 2। তারপরে এখানে n = 2, অর্থাৎ 2 × n², 2 × 2 এর হোল স্কোয়ার = 8। তারপরে 2 × n² সমান এখানে n = 3 হলে 3 এর হোল স্কোয়ার সমান 18। 3 নম্বর কক্ষ অর্থাৎ n কক্ষে। আর n কক্ষে 2 × n² = 2 × 4 এর হোল স্কোয়ার = 32, অর্থাৎ 32। এভাবে আমরা শিখে এসেছিলাম। এবং সেখানে হয়তো তোমরা খুব বেশি ইলেকট্রন বিন্যাস শেখা হয়নি, বা কারো কারো হয়তো হয়েছে। বিশেষ করে এক্সেপশন কেসগুলো সেখানে হয়তো দেখা হয়নি অনেকেরই। এবং এই ইলেকট্রন বিন্যাস যেটা আমরা আলোচনা করলাম যে 2n² দিয়ে যদি 1:2:2 করে তোমরা না শিখে থাকো, সেটাই আজকের আলোচনাতে আসবে। যে এই 2n² ফর্মুলা দিয়ে যে ইলেকট্রন বিন্যাস শেখা, এর ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতা হচ্ছে কি, যে n এর মান 4 এর বেশি হলে সেখানে কিন্তু যদি n = 5 হয়, সেক্ষেত্রেও কিন্তু বলা আছে তাতে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে ওই 32টা। 32টার বেশি ইলেকট্রনের কথা সেখানে ধারণের কথা বলা হয়নি। এছাড়াও অনেক সময় বলা আছে যে সবচেয়ে বাইরের কক্ষে তারা প্রথম হচ্ছে যে n = 4 পর্যন্ত যে 32টা সর্বোচ্চ ইলেকট্রন, সেটা হচ্ছে 4 এর বেশি যদি কক্ষ হয়, অর্থাৎ পঞ্চম কক্ষ বা তারও বেশি কক্ষ হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু 32টার বেশি ইলেকট্রন এর কথা ভাবনা চিন্তা স্তরে থাকেনি। এছাড়াও সবচেয়ে বাইরের কক্ষে সবসময় ইলেকট্রনের সংখ্যা বলা হয়েছে 8টা। মানে বাইরের কক্ষে, যেমন ধরো আমি যদি বলি যে হিলিয়াম বাদ দিলে, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা ছিল 2, তাহলে এখানে ছিল কে কক্ষে 2টো ইলেকট্রন ছিল, সর্বোচ্চ ধারণ ক্ষমতা 2। কিন্তু হিলিয়ামের পরে যদি নিয়নে আসি, সেখানে আসছে সর্বোচ্চ ধারণ ক্ষমতা K2, তারপরে এল হচ্ছে 8, অর্থাৎ সবচেয়ে বাইরের কক্ষে 8টির বেশি ইলেকট্রনের কথা সেখানে বলা হয়। এবং সেখানে আরেকটা বিষয় ছিল যে সবচেয়ে বাইরের কক্ষের ঠিক আগের কক্ষ যেটা, সেই আগের কক্ষে 18টার বেশি ইলেকট্রনের কথা চিন্তা ভাবনা স্তরে আসেনি। যেমন ধরো জিঙ্ক 30, সেখানে যদি আমি ইলেকট্রন বিন্যাস লিখি তাহলে K2, এল হচ্ছে 8, এম হচ্ছে 18 এবং এন হচ্ছে 2, তাহলে এখানে 20 আর 10 30। আবার দেখা গেছে যে সেখানে আরেকটা আলোচনার বিষয় ছিল যে যখন ভেতরের কক্ষটি ইলেকট্রন দ্বারা সম্পূর্ণরূপে ভর্তি না হচ্ছে, এরকম যদি উদাহরণ দিয়ে আমি বোঝাই, তাহলে দেখা যাবে যে সেখানে তার সর্বোচ্চ যে ধারণ ক্ষমতা
সেই সর্বোচ্চ ধারণ ক্ষমতা সম্পন্ন ইলেকট্রন যদি না থাকে তখন বলা হচ্ছে তাকে 8 দিয়ে ভর্তি করে দাও, বাড়তি ইলেকট্রনগুলো পরের পক্ষে চালান করে দিতে হবে। যেমন যদি আমরা ধরি ক্যালসিয়ামের পড়ে এসেছি, আমরা ক্যালসিয়ামের 20, তাহলে সেখানে ইলেকট্রন বিন্যাসে লিখেছিলাম K2, এল এর হচ্ছে 8, তারপরে 8 8 8 আর 2 10 হচ্ছে, তাহলে বাকি থাকে 10টা ইলেকট্রন। আমরা সেখানে এম এ 10টা ইলেকট্রন না রেখে সেখানে বলা হয়েছিল যে যদি তার সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 18 যেহেতু নাই, তাহলে এখানে 8টা রেখে বাকি দুটোকে এন কক্ষে চালান করতে হবে বা সেই এন কক্ষে রাখতে হবে, এই কথা বলা হয়েছে। এই হচ্ছে যে এর লিমিটেশন গুলো আমি তোমাদের বললাম। এছাড়াও আমরা রাদারফোর্ড বা বোরের মডেল পর্যন্ত পড়েছি, সেখানে বলা হয়েছে যে ইলেকট্রনকে আমরা পার্টিকেল হিসাবে দেখেছি, অর্থাৎ কণা হিসাবে, ইলেকট্রন অ্যাজ এ পার্টিকেল, একটা কণা। কিন্তু পরবর্তীকালে সমারফিল্ডের থিওরি যুক্ত হয়েছে, ডি ব্রগলি সমীকরণ, যেটা আজকে পাঠদানের মধ্যে থাকবে না, যদি তোমরা এমনি পড়েছো ইন্টারেস্টেড হয়ে পরমাণু গঠনে, তাহলে ডি ব্রগলি সমীকরণের যে সমীকরণ আছে সেখানে ইলেকট্রনকে কণা এবং তরঙ্গ উভয় রূপেই কল্পনা করা হয়েছে। এছাড়াও জিমেন এফেক্ট এর আবিষ্কার, সেখানেও ইলেকট্রনকে ত্রিমাত্রিক অঞ্চলে বিন্যস্ত না রাখলে সেই জিমেন ক্রিয়াকে ব্যাখ্যা করা যায়নি। এইসব যে লিমিটেশন গুলো আছে, তাছাড়াও পরবর্তীকালে দেখা গেছে যে ইলেকট্রন সেটা একটা মেঘ রূপে আমরা কল্পনা করতে পারি, যার বিস্তারটা ত্রিমাত্রিক অঞ্চলে থাকতে পারে, অর্থাৎ সেটা অক্ষ বরাবর থাকতে পারে, এক্স অক্ষ বরাবর থাকতে পারে, ওয়াই অক্ষ বরাবর থাকতে পারে, জেড অক্ষ বরাবর থাকতে পারে। এরকম যে বিষয়গুলো, অর্থাৎ যত বৈজ্ঞানিক গবেষণা অ্যাটমের পরমাণু গঠনকে নিয়ে এগিয়েছে, তত ইলেকট্রন সম্পর্কে গবেষণা এগিয়েছে এবং ইলেকট্রন সম্পর্কে নতুন নতুন ধারণা এসেছে। সেই ধারণার ভিত্তিতে একটা নির্দিষ্ট মৌলের পরমাণুর একটি ইলেকট্রনকে সঠিকভাবে সংজ্ঞায়িত করতে গেলে আমাদের নতুন ধারণা, নতুন পাঠ আজকে গ্রহণ করতে হবে। সেই বিষয়ে আমি তোমাদের আলোকপাত করতে যাচ্ছি। একটা ইলেকট্রনকে যদি আমরা কোনো পরমাণুর মধ্যে সঠিকভাবে সংজ্ঞায়িত করতে চাই, পরমাণুর কোনো মোডের পরমাণুর নিউক্লিয়াস বহির্ভূত একটি ইলেকট্রনকে সঠিকভাবে ব্যাখ্যা করার জন্য কতগুলো নির্দিষ্ট সংখ্যার প্রয়োজন হয়। এই সংখ্যাগুলোকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম নাম্বার। এটা তোমরা একটু দেখে নেবে বইয়ে। কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা ইংরেজিতে বলা হয় কোয়ান্টাম নাম্বার, কোয়ান্টাম নাম্বার। আমি সংক্ষেপে এটাকে সবসময় কোয়ান্টাম নাম্বার এত বড় বানানটা না লিখে আমি সংক্ষেপে কিউএন বলে লিখব। কিউএন মিনস হচ্ছে কোয়ান্টাম নাম্বার, সংক্ষেপে লিখব। এই কোয়ান্টাম সংখ্যাটা কি তার আরেকবার বলি, যে কোনো মৌলের পরমাণুর একটি ইলেকট্রনের অবস্থান সঠিকভাবে ব্যাখ্যা করার জন্য আমরা 4টা সংখ্যার সাহায্য নিচ্ছি। এই 4টে সংখ্যাকে বলা হচ্ছে কোয়ান্টাম নাম্বার, বা সংক্ষেপে আমি এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য বা বারবার যাতে আমাকে না লিখতে হয়, তাহলে কিউএন কথাটা লিখছি। এই 4টে কি কি? এক হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা বা মুখ্য, বাংলায় বলা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, ইংরেজিতে বলা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এটাকে এন দিয়ে সূচিত করা হচ্ছে। এন, এই সংখ্যা দিয়ে এন বোঝাবে যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা, ইংরেজিতে বলা হয় সাবসিডিয়ারি বা অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার। একে ছোট হাতের এল দ্বারা সূচিত করা হয়, স্মল এল। তারপর হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক, ইংরেজিতে বলা হয় ম্যাগনেটিক, চৌম্বকীয় মানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। একে ছোট হাতের এম দ্বারা সূচিত করা হয়। এবং 4 নম্বর হচ্ছে চুম্বকীয়, পরে হচ্ছে ঘূর্ণন। এটা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, ইংরেজিতে বলা হয় স্পিন কোয়ান্টাম নাম্বার। একে ছোট হাতের এস দ্বারা সূচিত করা হয়।
এই চারটে কোয়ান্টাম সংখ্যা আমরা একটা ইলেকট্রনকে সঠিকভাবে পরমাণুর মধ্যে সূচিত করার জন্য বা তার অবস্থান বোঝানোর জন্য আমরা ব্যবহার করি। এখন এই চারটে যে কোয়ান্টাম সংখ্যা, এই কোয়ান্টাম সংখ্যা কোনটা কি বোঝাচ্ছে না, আমরা শুধু কক্ষের ধারণা করেছি, কক্ষ অরবিট, কক্ষ বা অরবিট এর ধারণা করে এসেছি। এখানে এই কক্ষ বোঝাতে 1 নম্বর এই যে প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা বা মুখ্য কোয়ান্টাম নাম্বার, এটা কক্ষগুলিকে সূচিত করছে, কক্ষগুলিকে সূচিত বোঝায়, কক্ষগুলোকে বোঝায়। তার মানে কে, এল, এম, এন এই যে নাম্বারগুলো পড়েছি বা 1 2 3 4 এরকম কক্ষ এগুলোকে বোঝাচ্ছে। অর্থাৎ এন হচ্ছে যে কক্ষের সংখ্যাগুলোকে বোঝাচ্ছে। এরপর অর্থাৎ n = 1 যদি হয় তাহলে সেটা হবে কে কক্ষ, কে কক্ষ। n = যদি 2 হয় তাহলে হচ্ছে এল কক্ষ ইত্যাদি। এইভাবে এটা কক্ষকে বোঝায়। এবং এই n এর মান যত বেশি হবে, n এর মান যত বেশি হবে, n এর মান যত বেশি হবে, এটা হচ্ছে যে অরবিট বা কক্ষটা নিউক্লিয়াস থেকে তত দূরে হবে। তার মানে এটা যদি নিউক্লিয়াস হয়, তোমরা এর আগে পড়েছো ক্লাস 10এই তোমাদের এটা ধারণা এসেছে যে এটা হচ্ছে কে কক্ষ, এটা হচ্ছে এল কক্ষ, তারপর হচ্ছে এম কক্ষ। অর্থাৎ ব্যাসার্ধ বেড়ে বেড়ে যাবে, ব্যাসার্ধ বেড়ে বেড়ে যাবে। এখানে কম ব্যাসার্ধ কে কক্ষে, তারপরে এল কক্ষ, তারপরে এম কক্ষের ব্যাসার্ধ বাড়ছে, অর্থাৎ নিউক্লিয়াস থেকে সেটা দূরে সরে যাচ্ছে। এরপর এখানে আরেকটা বিষয় বলি যে এই কক্ষটাকে এখানে আরেকটা নাম দেওয়া হয়েছে, এই কক্ষ এটাকে এনার্জি লেভেল। এখানে আরেকটা জিনিস মনে রাখবে, কক্ষ বা এনার্জি লেভেল, এনার্জি লেভেল বা এটাকে বলা হচ্ছে শক্তি স্তর, এটাকে বলা হচ্ছে শক্তি স্তর, এটাকে বলা হচ্ছে শক্তি স্তর। তাহলে কক্ষ, কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, এন কক্ষ ইত্যাদি বা 1 2 3 4 এটা বোঝাতে আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, মুখ্য কোয়ান্টাম সংখ্যা বোঝাচ্ছে। এটাকে আরেকটা নতুন নামে ডাকা হচ্ছে, সেটা হচ্ছে শক্তি স্তর, এনার্জি লেভেল হিসাবে ডাকা হচ্ছে। এই হচ্ছে যে তোমার প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে বললাম। এরপর হচ্ছে যে তোমার গৌণ, যেটা হচ্ছে গৌণ বা দিগংশীয়, দিগংশীয় কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা এটাকে বলা হচ্ছে অ্যাজিমিউথাল, অ্যাজিমিউথাল বা সাবসিডিয়ারি, সাবসিডিয়ারি ইংরেজিতে বলা হয় কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমিউথাল বা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। কারণ অ্যাজিমিউথাল বা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বারটা কি বোঝাবে, ওটা যেমন একটা কক্ষকে বোঝালো, আমাদের এই ধারণাটা ওখানে ক্লাস 10-এ হয়নি, শুধু কক্ষ পর্যন্ত আমরা জেনেছি। এটার একটা নতুন নাম হলো, তোমরা আবার জানলে আজকে, যে এটা একটা এনার্জি লেভেল বা শক্তি স্তর বলা হয়। এখানে পয়েন্ট 1 যে জিনিসটা সম্পর্কে, এই অ্যাজিমিউথাল কোয়ান্টাম সম্পর্কে যে ধারণা আমাদের আসবে, প্রথমে বলেছি যে এটা এল দিয়ে সূচিত করা হয়। তারপর এখানে প্রথম ধারণা আমাদের আসবে যে এর সাহায্যে এল বা গৌণ কোয়ান্টাম সংখ্যা উপকক্ষকে সূচিত করে, উপকক্ষকে সূচিত করে, উপকক্ষ সূচিত করে। উপকক্ষ মানে এটাকে বলা হয় সাবসেল, সাবসেল বলা হয় উপকক্ষ, বা এটাকে বলা হয় সাবসেল উপকক্ষ। অর্থাৎ একটা কক্ষ, সেই কক্ষের ভিতরে এক বা একের বেশি উপকক্ষ থাকতে পারে। সেটা আমি আলোচনাতে আসবো যখন, কোথায় এক এবং কোথায় একের বেশি উপকক্ষ থাকবে, সেগুলো পরবর্তীকালে এই আলোচনা, আজকের আলোচনাতেই আসবে। যেমন ধরো, তুমি ধরো n = 1 এবং এখানে আরেকটা কথা বলে রাখি যে এই এল এর মান, এল এর মান n এর উপরে নির্ভর করে। অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা মুখ্য শক্তি স্তর বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এর উপরে, এল এর উপরে এল এর মান নির্ভর করে। কিভাবে নির্ভর করে না, এল এর মান হবে, এল এর মান হয়
এল এর মান হয় 0 টু 0 থেকে n-1, 0 থেকে শুরু হবে, অর্থাৎ সর্বনিম্ন তার মান হবে 0 0 এবং সর্বোচ্চ মান হবে তার n-1। এটা হবে যে কতগুলো উপকক্ষ থাকবে বা সাবসেল থাকবে তা নির্ভর করছে n এর মানের উপর, 0 থেকে শুরু n-1 দিয়ে শেষ। যেমন অ্যাজ ফর এক্সাম্পল যদি বলি আমি তোমাদের, যে ধরো কে কক্ষ অরবিট কে কক্ষ, এখানে n এর মান হচ্ছে 1, তাহলে এখানে l এর মান হবে 0, কারণ 0 আর n-1 মানে 0 মানে একটাই হবে, তার মানে এর একটাই উপকক্ষ থাকবে l = 0, এবং সেই উপকক্ষের নাম হয় s উপকক্ষ। অর্থাৎ l সমান 0 যদি হয় সব জায়গাতেই, সব কক্ষেই, সেটা 1 নম্বর শক্তি স্তর হতে পারে বা 1 নম্বর কক্ষ হতে পারে অর্থাৎ কে কক্ষ হতে পারে, m কক্ষ হতে পারে, m কক্ষ হতে পারে অর্থাৎ 2 নম্বর শক্তি স্তর হতে পারে, 3 নম্বর শক্তি স্তর হতে পারে, 2 নম্বর কক্ষ হতে পারে, 3 নম্বর কক্ষ হতে পারে অর্থাৎ l কক্ষ হতে পারে, m কক্ষ হতে পারে, n কক্ষ হতে পারে, যেখানে l এর মান 0 হবে সেখানে সেটা হবে s উপকক্ষ। এবং সেটাকে এখানে যেহেতু এটা হচ্ছে 1 নম্বর শক্তি স্তর, তাই এই উপকক্ষটাকে লেখা হয় 1, অর্থাৎ যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা যে কক্ষ 1 নম্বর কক্ষ হলে 1 আগে থাকবে, তারপরে s কথাটা লেখা হয় 1s, অর্থাৎ 1 নম্বর শক্তি স্তরে একটাই উপকক্ষ আছে এবং সেটার নাম হচ্ছে 1s। আরেকবার বলছি যে l এর মান অর্থাৎ গৌণ কোয়ান্টাম সংখ্যা বা একীভূত কোয়ান্টাম সংখ্যা এর মান হচ্ছে n এর মানের উপরে নির্ভর করে, অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যার উপরে নির্ভর করে। তার মান হবে 0 থেকে n-1, 0 হচ্ছে সবচেয়ে ছোট এবং সর্বোচ্চ মান হচ্ছে তার n-1। যদি আমরা 1 নম্বর শক্তি স্তরে দেখি অর্থাৎ কে কক্ষে দেখি, কে কক্ষে n এর মান হচ্ছে 1, অর্থাৎ প্রথম শক্তি স্তরে n এর মান হচ্ছে 1, তাহলে l এর মান হচ্ছে 0 সর্বনিম্ন এবং সর্বোচ্চ 0 হবে, কারণ এখানে 1-1 মানে হচ্ছে 0, অর্থাৎ একটাই উপকক্ষ থাকবে এবং l সমান 0 যদি হয় তাহলে যে কোনো শক্তি স্তরে l সমান 0 হলে সেটা হবে s উপকক্ষ, এবং সেই উপকক্ষকে অর্থাৎ সূচিত করা হয় s উপকক্ষ দিয়ে, এবং এটাকে লেখা হয় যে শক্তি স্তরের মধ্যে আছে, অর্থাৎ প্রথম শক্তি স্তরে যদি s উপকক্ষ হয় তাহলে বাম দিকে সেই সংখ্যাটা লেখা হবে, অর্থাৎ 1 বোঝাতে প্রথম শক্তি স্তর আর s বোঝাতে ওইটার উপকক্ষকে বোঝানো হচ্ছে, অর্থাৎ প্রথম শক্তি স্তরে একটাই উপকক্ষ আছে, সেটা হচ্ছে 1s উপকক্ষ। এরপর যদি আমি ধরি l কক্ষ, l অরবিট বা l হচ্ছে যে তোমার এনার্জি লেভেল শক্তি স্তর, সেখানে n = 2, দ্বিতীয় শক্তি স্তর n = 2। তাহলে n = 2 হলে কি হবে, l এর কটা মান হবে, l সমান 0, একটা সর্বনিম্ন মান হচ্ছে 0 থেকে শুরু এবং সর্বোচ্চ মান হবে n-1, তার মানে 2 - 1 মানে 1, অর্থাৎ 0 থেকে 1 এর মাঝে আর কোনো পূর্ণ সংখ্যা নেই, তাহলে দুটো হবে, অর্থাৎ এখানে l সমান হবে 0 আর l সমান হবে 1, এই দুটো ভ্যালু বেরাবে, দুটো সংখ্যা বেরাবে। এটা তো s উপকক্ষকে বোঝায়, আমি বলেছি যে কোনো জায়গায় যদি s = 0 l = 0 হয় সেটা s উপকক্ষকে বোঝাবে। তাহলে এটাকে সূচিত করা হবে কিভাবে, এটা কিভাবে প্রকাশ করা হবে, যেহেতু 2 নম্বর শক্তি স্তর তাই 2টা আগে লেখা হবে তারপরে s লেখা হবে, অর্থাৎ 2 নম্বর শক্তি স্তরের s উপকক্ষ। এরপর যদি আমি l = 1 লিখি তাহলে এটা হয় s এর পরে আসে p উপকক্ষ, p উপকক্ষ, এটাকে লেখা হবে, এটা 2 নম্বর শক্তি স্তর p উপকক্ষ, অর্থাৎ 2 নম্বর শক্তি স্তরে উপকক্ষের সংখ্যা হচ্ছে দুটো, একটা হচ্ছে 2s আর একটা হচ্ছে 2p, দুটো। তাহলে এখানে উপকক্ষের সংখ্যা হচ্ছে 0-1 একটি, এখানে উপকক্ষের সংখ্যা হচ্ছে 0-2 দুটি। এরপর যদি আমরা n কক্ষে আসি অর্থাৎ 3 নম্বর শক্তি স্তর বা 3 নম্বর কক্ষ, সেখানে হচ্ছে কি, সেখানে n = 3, 3 নম্বর শক্তি স্তর, তাহলে সেখানে l এর মানটা কি হবে, l এর মান কি হবে, l সমান সর্বনিম্ন ভ্যালু হবে 0 এবং সর্বোচ্চ তার ভ্যালু হবে n-1, মানে হচ্ছে 3 - 1 = 2, তাহলে তার মাঝে 1 পড়ে যাচ্ছে, আমরা সেই সাংখ্য রেখার কথা মনে পড়ে যাচ্ছে, ধরো এখানে 0 আছে, এখানে +1 আছে, এখানে আছে +2, তাহলে আমার 0 থেকে 2 সর্বনিম্ন মান 0 আর সর্বোচ্চ মান 2, তাহলে এখানে মাঝে 1 আছে, তাহলে আমি লিখলাম l = 0, l = 1 আর l = 3, অর্থাৎ তিনটা ভ্যালু আমরা পাচ্ছি, l = 0, l = 1, l = 2। তাহলে এখানে l = যদি 0 হয় তাহলে সেটা হবে s উপকক্ষ, l = 1 হলে p উপকক্ষ
এবং এল ইজ ইকুয়াল টু 2 হলে সেটাকে বলা হয় ডি উপকক্ষ। এটা মনে রাখতে হবে, এস পি ডি। এবারে এটা এর জন্য হবে 3 নম্বর শক্তি স্তর, তাহলে এটা হবে 3s, এই উপকক্ষটা হবে 3p এবং তারপরের উপকক্ষটা হবে 3d, অর্থাৎ এখানে এই উপকক্ষগুলো হবে 3s 3p 3d, অর্থাৎ 3 নম্বর শক্তি স্তরের মোট উপকক্ষের সংখ্যা হবে 03, অর্থাৎ 3টি। এরপর যদি আমরা 4 নম্বর শক্তি স্তর অর্থাৎ n কক্ষের কথা বলি, n পর্যন্ত আমাদের হলো। এবারে n এ যদি আমরা যাই, n কক্ষে কি হবে, n কক্ষ n এ এখানে n এ হচ্ছে n এর মান অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4, তাহলে l এর মান কি হবে, l এর মান হচ্ছে সর্বনিম্ন 0 এবং সর্বোচ্চ কত হবে n - 1 মানে 3, 4 - 1 মানে 3। তাহলে এখানে যদি আমি আবার সেই সংখ্যা রেখাটা টানি, তাহলে এটা 0, এটা 1, এটা 2, এটা হচ্ছে 3, তাহলে এটা 1, এটা 2, এটা 3, তাহলে কটা ভ্যালু হচ্ছে 0 1 2 3, তাহলে l = 1, l = 1, l = 2, l = 3, l = 0, l = 1, l = 2, l = 3। তাহলে এটার জন্য কি হবে, s উপকক্ষ, এটার জন্য কি হবে p, l = 1 হলে সব জায়গায় p, l = 2 হলে সব ক্ষেত্রে d, আর l = 3 হলে সব জায়গায় হচ্ছে f, spdf, এই উপকক্ষগুলো হবে। অর্থাৎ এখানে যদি আমরা উপকক্ষের সংখ্যা বলি, তাহলে এটা সূচিত করি, তাহলে এটা হচ্ছে 4s 4p 4d 4f, অর্থাৎ এখানে উপকক্ষের সংখ্যা হচ্ছে 4। এরপর আমরা চলে যাব 3 নম্বরে, অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কিউএম। এটা কিভাবে, এর তাৎপর্যটা কি? আছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ব্যাখ্যা করতে গেলে প্রথমেই বলবো যে পয়েন্ট 1 যেটা, সেটা হচ্ছে কি যে এটা তোমার ইলেকট্রনের ত্রিমাত্রিক বিন্যাস, ইলেকট্রনের যে ত্রিমাত্রিক বিন্যাস সেটাকে সূচিত করছে। এবং একটা উপকক্ষে কতগুলো কক্ষক আছে, সেই কক্ষকের সংখ্যা কত হবে সেটাও কিন্তু এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার m এর সাহায্যে আমরা বুঝতে পারি। যেমন ধরো তুমি এখানে আমাদের n সমান যেখানে 1, অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা যেখানে 1, অর্থাৎ k কক্ষ বা প্রথম এনার্জি লেভেল, সেখানে n = 1, তাহলে সেখানে l = কত হচ্ছে 0। n = 1 হলে l = 0, সেখানে m এর মান 0 হয়, কারণ m এর মান l এর মানের উপরে নির্ভর করে। m এর মান হবে -l to +l, এর মধ্যে থাকবে। m এর মান হবে -l to +l, এটা মনে রাখতে হবে তোমাদের যে m হচ্ছে যে একটা উপকক্ষে কতগুলো কক্ষক আছে, কক্ষককে বলা হচ্ছে কক্ষক বা অরবিটাল। অরবিট আমরা বলছি, অরবিটাল কক্ষকের ধারণা এখানে আসছে। এই কক্ষ কতগুলো আছে সেটা নির্ভর করে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের উপর, এবং ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের কতগুলো হবে সেটা নির্ভর করে l এর মানের উপর। কিভাবে নির্ভর করে, তার ভ্যালু হবে -l to +l। যেমন ধরো এখানে প্রথম শক্তি স্তরে n = 1, অর্থাৎ l = 0, তাহলে m এর মান হচ্ছে 0, +l +0 যা, আর -0 আর +0, 0 তো একই, তাহলে এখানে 0ই হবে। তারপরে এখানে এর m হচ্ছে 0, অর্থাৎ এর একটাই ভ্যালু। তাহলে প্রথম শক্তি স্তর আমরা l কে বলেছি 1s উপকক্ষ বলেছি, কারণ 1 নম্বর শক্তি স্তর এটা 1, l = 0, একটাই উপকক্ষ 1s, তাহলে তার কক্ষক হচ্ছে এরকম একটি কক্ষক থাকবে, একটা ঘর, চৌকা ঘর।
একটাই কক্ষক থাকবে, সেটাকে বলা হচ্ছে অরবিটাল বা কক্ষক। কক্ষ নয় কিন্তু, ক কয় মূর্ধন্য স ক। এবারে যদি n = 2 হয় তাহলে l এর মান দেখলে আমরা কত 0 হয়, l = 0 হয় এবং l = 1। l = 0 হলে m এর মান 0 হয়, আর l = 1 হলে -l টু +l, অর্থাৎ যদি আমরা সেই আবার সাংখ্যরেখার কথা বলি, এটা যদি 0 হয়, এটা যদি -1 হয়, তাহলে এটা হবে +1। তাহলে ভ্যালু হচ্ছে তিনটা, -1 0 +1, তাহলে -l, তাহলে -1, m = -1, m = 0 এবং m = +1, অর্থাৎ তিনটা ভ্যালু হচ্ছে। অর্থাৎ এখানে এটা ছিল 2s, আমরা যদি l যেখানে 0 হবে সেখানেই হবে s উপকক্ষক, তাহলে এর একটাই কক্ষক। কেন একটাই কক্ষক? না m এর ভ্যালু একটাই, l = 0, আমরা বলছি l যেখানে 0 সেখানে হচ্ছে s উপকক্ষক, যেহেতু এটা 2 নম্বর শক্তি স্তর তাই 2s। তাহলে এর কক্ষকের সংখ্যা কত হচ্ছে? যেহেতু একটাই ভ্যালু তাহলে একটাই কক্ষক। আর এখানে l = 1, l = 1 মানে কি বলেছি? l = 0 হলে s, l = 1 হলে p উপকক্ষ। তাহলে এখানে p উপকক্ষ, তার মানে এটাকে সূচিত করা হয় 2p উপকক্ষ। সেখানে কক্ষকের সংখ্যা কটা? না m এর ভ্যালু হয়েছে কটা? 3টা, তাহলে 3টা কক্ষক। তাহলে এখানে কক্ষকের সংখ্যা, এখানে 1s এ কক্ষকের সংখ্যা হচ্ছে একটি 0 1, আর 2s এ 2 নম্বর শক্তি স্তরে কক্ষকের সংখ্যা হচ্ছে এটার একটা আর এটার তিনটা, তাহলে 1 + 3, তাহলে টোটাল হচ্ছে 4। আরেকবার বলছি, এখানে 2 নম্বর শক্তি স্তর, 2 নম্বর শক্তি স্তরে l এর মান হচ্ছে দুটো হবে, বলেছি যে 0 n - 1, তাহলে 0 হচ্ছে সবচেয়ে কম, এর আগে বক্তব্যে আমি বলেছি। তাহলে l = 1, এটা সর্বোচ্চ মান। l = 0 এর জন্য m এর মান 0, কারণ -l টু +l 0ই হবে। তাহলে এটা 2 নম্বর শক্তি স্তরের s উপকক্ষক, সেখানে m এর ভ্যালু হচ্ছে একটাই, সেজন্য তার কক্ষ হচ্ছে একটাই, কক্ষ অরবিটাল হচ্ছে একটাই। l = 1, m এর মান হচ্ছে 3টা, -1 0 +1, কেন? -l টু +l, অর্থাৎ সাংখ্যরেখা দিয়ে যদি বুঝি তাহলে -1, তারপরে মাঝে 0, তারপরে +1, তাহলে এখানে 2p, কারণ এটা হচ্ছে 2 নম্বর শক্তি স্তর, l = 1 হলে p উপকক্ষ, তাহলে 2p তে কটা কক্ষক থাকবে? 3টা, একটা দুটা তিনটা, তিনটা ভ্যালু আছে, তাহলে 3টা কক্ষক থাকবে। তাহলে টোটাল কক্ষকের সংখ্যা কত হলো? 2s এ একটা এবং 2p তে 3টা, তাহলে 2 নম্বর শক্তি স্তরে কক্ষকের সংখ্যা হলো 4টে। এরপর তোমাদের যদি বলি যে l = 3 নম্বর, তাহলে সেখানে কি হবে? সেখানে l এর ভ্যালু কত কত বের করেছি আমরা? l = 0, l = 1, l = 2। তাহলে এর ভ্যালু কত হচ্ছে? m = 0, l এর জন্য সব সময় m 0, তাহলে এটা 3 নম্বর শক্তি স্তরের s উপকক্ষ, তার কক্ষকের সংখ্যা হবে একটাই। l এর ক্ষেত্রে m এর মান কত হচ্ছে? -1 0 +1, এগুলো সব একই রকম বের হচ্ছে। তাহলে এটা হচ্ছে 3p, তাহলে 3p তে কক্ষক কটা হচ্ছে? যেহেতু 3টা ভ্যালু, তাহলে 3টা, এর নাম হয় px একটা, py একটা, pz একটা। এটাও px কক্ষ বরাবর py pz, px py pz। এবারে l যদি 2 হয় তাহলে m এর মান কত হবে? এখানে সাংখ্যরেখা দিয়ে আমরা বুঝিয়ে দিই, যদি এটা 0, এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে +1, এটা হচ্ছে +2, তাহলে -2 -1 0 0 +1 +2, -2 -1 0 +1 +2, কারণ 2 হচ্ছে ভ্যালু, তাহলে -l টু +l, -2 থেকে +2 পর্যন্ত যাব, তো কটা ভ্যালু পাবো? একটা দুটো তিনটে চারটা পাঁচটা, তাহলে -2, এটা হবে -2 -1 0 +1 +2, তাহলে এখানে 3d তে কক্ষক কটা হবে? না এখানে যেহেতু 5টা ভ্যালু পাওয়া গেছে, তাহলে এর কক্ষক হবে, অরবিটাল হবে 5টা। এটা বলা হয় dxy, dy yz, dxz, dx2 y2 এবং dz2, এভাবে সূচিত করা হয়। আমরা বলছি dxy, dyz, dxz, dx2 y2 আর dz2, এটা x2 y2, dx2 y2, x2 y2 এবং dz2, এইভাবে পাঁচটাকে সূচিত করা হয়। এখানে টোটাল অরবিটালের সংখ্যা কত হলো? না এখানে 3s এর জন্য একটা, 3s এর জন্য একটা, 3p এর জন্য 3টে এবং 3d এর জন্য 5টা, টোটাল হলো 5 3 8 9টা। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি, আরেকটা করিয়া তারপরে বলবো যে l = যদি 4 হয়, 4 হলে এখানে l = 0,
তাহলে l = 0 এর জন্য সব সময় n = 0 হবে। তার মানে এটা 4 নম্বর শক্তি স্তর, 4 নম্বর শক্তি স্তরে l = 0, মানে l = 0 হলে 4s, তার কক্ষকের সংখ্যা একটা। তারপরে l = 1, তাহলে m এর ভ্যালু হবে -1, m = হবে -1 0 +1, তার মানে এখানে এটা হবে 4p। 4 নম্বর শক্তি স্তরে l = 1 হলে সব জায়গায় p হয়, এখানে যেমন p হয়েছে, এর আগেও p হয়েছে, এটাও p হবে। তাহলে সেখানে তিনটা কক্ষক থাকবে, তিনটা কক্ষকের নাম আর আমি লিখছি না কি কি। l = 2 হলে এখানে m এর ভ্যালু হবে m1 হবে -2 -1, আগে যেমন হয়েছে 0 +1 +2, এটাকে বলা হচ্ছে 4d। এখানে আমরা আগের মতোই এটাকে 5টা মানের জন্য এখানে 5টা কক্ষক পাবো, এখানে 1 2 3 4 5। তারপরে যদি l = 3 হয়, তাহলে l = 3 হলে এখানে m এর মান হবে, এটা সংখ্যারেখার উপরে যদি দেখি আমরা, এটা -3, তাহলে -2, এটা 0, এটা -1, এবার এদিকে +1, এখানে +2, এখানে হচ্ছে +3, অর্থাৎ -1 একটা, -2 দুটো, -1 তিনটা, 0 প্লাস এটা চারটা, +1 পাঁচটা, +2 ছটা, 1 2 3 4 5 6 7টা, অর্থাৎ এখানে হবে -3 -2 -1 0 +1 +2 এবং +3। তাহলে এটা নাম হবে SPDF 4F, এবং সেখানে উপকক্ষের সংখ্যা হবে, যেহেতু 7টা ভ্যালু আছে, তাহলে এর উপকক্ষ একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, 7টা, 1 2 3 4 5 6 7। এইভাবে এর উপকক্ষের টোটাল নাম্বার হবে 1 + 3 + 5 + 7, মানে 12, আর 3 এ 15 কে 16, মোট হবে 16টা। তাহলে এখন যদি আমরা স্টাডি করি এখান থেকে, যে ওখানে যেমন দেখলাম যে n এর ভ্যালুর উপরে উপকক্ষের সংখ্যা নির্ভর করে, n = যদি 1 হয় তাহলে উপকক্ষের সংখ্যা হয় উপকক্ষ, এখানে উপকক্ষের সংখ্যা হবে একটা, সেটা হয় 1s। তারপরে n = 2 যদি হয় তাহলে উপকক্ষের সংখ্যা হবে, উপকক্ষ এখানে দুটো হবে, একটা হচ্ছে 2s আর 2p। এর আগে আমরা দেখেছি, আর এটা লেখার আগে তোমাদের বলেছি আমি। তাহলে এটা n = 3 হলে উপকক্ষ হবে তিনটে, সেখানে হবে 3s 3p 3d, অর্থাৎ আমরা বলতে পারি যে n এর ভ্যালু যেমন হবে উপকক্ষের সংখ্যা তত হবে। n এর ভ্যালুর উপরে উপকক্ষের সংখ্যা নির্ভর করে, n এর মান প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যার মান যত হবে সেই কক্ষে উপকক্ষের সংখ্যা তত হবে। কিন্তু তাহলে কক্ষকের সংখ্যা কত হবে সেটা কি করে নির্ণয় করব? না, এখানে দেখলাম যে প্রথম n = যদি 1 হয় তাহলে উপকক্ষের সংখ্যা হচ্ছে এই কক্ষকের সংখ্যা, উপকক্ষ নয়, কক্ষক বা অরবিটাল, কক্ষক বা অরবিটালের সংখ্যা হচ্ছে একটা, কারণ 1 নম্বর শক্তি স্তরে উপকক্ষ হচ্ছে 1s, সেখানে কক্ষক হচ্ছে কটা? কক্ষক হচ্ছে একটা। n = 2 যদি হয় তাহলে কক্ষক এর সংখ্যা কত হবে? এখানে হলো 4, 3 × 4, কারণ 2s একটা এবং 2p তে 3টা। n = 3 হলে কক্ষকের সংখ্যা কটা হলো? এখানে 9টা, একটা হচ্ছে 3s একটা, 3p তে 3টে এবং 3d তে 5টা, তাহলে মোট হলো 9টা। আবার n = 4 হলে কক্ষকের সংখ্যা কি হবে? এখানে হলো 16টা। এইভাবে আমরা যদি দেখি যে তাহলে n এর সঙ্গে কক্ষকের সংখ্যার কি সম্পর্ক আছে, এখানে n এর মানের উপরে এই অরবিটাল বা কক্ষকের সংখ্যা নির্ভর করছে। যেমন এখানে এটা যদি বলি এটা সমান হচ্ছে 1 এর, এটা যদি বলি এখান থেকে যেটা 1 এর হোল স্কয়ার সমান 1 বেরিয়েছে, আবার এখান থেকে যদি বলি এটা 2 এর হোল স্কয়ার তাহলে 2 বেরিয়েছে, এখানে 4 বেরিয়েছে। এখানে যদি বলি 3 এর হোল স্কয়ার তাহলে এখানে 9 বেরিয়েছে, আর এখানে যদি 4 এর হোল স্কয়ার বলি তার মানে 16 বেরিয়েছে। অর্থাৎ কক্ষকের সংখ্যা কোনো একটা নির্দিষ্ট কক্ষে বা এনার্জি লেভেলে কক্ষকের সংখ্যা n²। তাহলে আরেকবার বলছি তোমাদের, n এর ভ্যালুর উপরে উপকক্ষের সংখ্যা নির্ভর করে, n এর সংখ্যা যত হবে তার উপকক্ষের সংখ্যা তত একই হবে। অর্থাৎ n = 1 হলে উপকক্ষের সংখ্যা হবে 1, উপকক্ষ হবে একটা, এবং তার মধ্যে কক্ষক হবে n², তার মানে 1 এর হোল স্কয়ার = 1। n = 2 হয় তাহলে উপকক্ষের সংখ্যা হবে দুটো,
এবং কক্ষক হবে 2 এর হোল স্কয়ার সমান 4টে। যদি n = 3 হয় তাহলে n = 3 হয় তাহলে উপকক্ষ সংখ্যা হবে 3টে এবং কক্ষকের সংখ্যা হবে 3 এর হোল স্কয়ার সমান 9। যদি n এর মান হয় 4 অর্থাৎ 4 নম্বর শক্তি স্তর হয় বা 4 নম্বর কক্ষ হয় অর্থাৎ KLMN হয় তাহলে এখানে উপকক্ষের সংখ্যা 4টা এবং শক্তি স্তরে এখানে কক্ষকের সংখ্যা হচ্ছে 16টা বা অরবিটালের সংখ্যা। এইভাবে তোমাদের মনে রাখতে হবে। তাহলে কক্ষকের সংখ্যা কত হবে সেটা আমরা জানতে পারব। এইবার তোমাদের হচ্ছে যে এই n এর মান অর্থাৎ প্রথম শক্তি স্তর সেখানে ইলেকট্রন কটা থাকবে তার বিন্যাস কিভাবে লেখা হবে, 2 নম্বর শক্তি স্তরে ইলেকট্রনের বিন্যাস কিভাবে লেখা হবে, 3 নম্বর শক্তি স্তর অর্থাৎ KLM এর ক্ষেত্রে m কক্ষে ইলেকট্রন বিন্যাস কিভাবে লেখা হবে, n = 4 হলে অর্থাৎ 4 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস কিভাবে লেখা হবে সেটা আমি তোমাদের একটা সারণীর সাহায্যে লেখার চেষ্টা করছি, একটা ছকের সাহায্যে। ছকটা তোমরা যখন যদি খাতা পেন আছে কাছে তাহলে নিয়ে নাও, লিখো, আর যখন না হলে যখন ভিডিওটা দেখবে তখন এরকম খাতা পেন নিয়ে ছক টেনে বা রাফে ক্যালকুলেশন করে দেখবে। যেমন ধরো এখানে আমি প্রথম লিখলাম যে কক্ষের নাম, প্রথম হচ্ছে কক্ষের নাম, যেমন আমরা KLMN পড়ে এসেছি কক্ষের নাম, কক্ষের নাম এবং সেখানে হচ্ছে তার মুখ্য কোয়ান্টাম সংখ্যা। যেমন কে কক্ষে তার মুখ্য কোয়ান্টাম সংখ্যা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হলো 1 অর্থাৎ n = 1 প্রথম শক্তি স্তর। বা এটাকে বলতে পারি শক্তি স্তরের নাম, শক্তি স্তরের নাম এনার্জি লেভেল বা কক্ষের নাম, শক্তি স্তর বা কক্ষের নাম। দুই হচ্ছে এই শক্তি স্তরে L এর মান, এটা তো n এর মান হলো তাহলে L মান হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা L এর মান হলো দ্বিতীয়টা, অর্থাৎ সেটা উপকক্ষকে সূচিত করবে কটা উপকক্ষ আছে। এবারে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m এর মান, তারপর হচ্ছে তোমার ঘূর্ণন কোয়ান্টাম নাম্বার এর মান, এটা হচ্ছে ম্যাগনেটিক m, এটা s এর মান, তাহলে উপকক্ষে ইলেকট্রন কিভাবে লেখা হবে, উপকক্ষে ইলেকট্রন বিন্যাস কিভাবে লিখব, তারপরে মোট ইলেকট্রন এবং সেই মোট ইলেকট্রনের কক্ষকে কিভাবে থাকবে, কক্ষকে বিন্যাস। এখানে একটা তোমাদের সহজ উপায় বোঝার বলি যে ইলেকট্রনগুলো আমরা যেমন বাইরে গেলে আমাদের পশ্চিমবঙ্গের অন্য কোনো জেলায়, যেমন আমরা মেদিনীপুর জেলার বাসিন্দা, আমরা যদি কলকাতায় যাই কোনো একটা জায়গায় তখন আমরা বলি কোথা থেকে এসেছি, না আমরা থেকে এসেছি, মেদিনীপুর থেকে এসেছি, আমাদের জেলার পরিচয় দেয়। তাহলে কক্ষটা হলো জেলা কক্ষ, এটা প্রথম আমরা একটা জিনিস দিয়ে সূচিত করলাম কক্ষ। তারপরে জিজ্ঞেস করে আপনারা যদি কেউ মেদিনীপুরের বাসিন্দা হয়, পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুর কাছাকাছি বা বাঁকুড়া, মেদিনীপুরে তারা আপনি কোথায় থাকেন, কোথায় আপনার বাড়ি, না গড়বেতা বা গোয়ালপুর, আমরা আমাদের মতো করে বলি, তখন সেটা হলো উপকক্ষের মধ্যে চলে উপকক্ষ। এবারে আবার হয়তো সে আরো কাছাকাছি, হয়তো তার গোয়ালপুর বা গড়বেতা, তুমি যে গ্রামে বাস করো বা আমরা যে গ্রামে বাস করি তার কাছাকাছি কোথাও বাড়ি, তাহলে আপনার গ্রামটির নাম কি, আমরা আমাদের গ্রামের নাম বললাম, সেটা হচ্ছে কক্ষ। এই হচ্ছে যে আমাদের ইলেকট্রনগুলো ঠিক সেরকম
প্রথম হচ্ছে কোন কক্ষে থাকে, তারপর তার উপকক্ষে কোথায় থাকে, তার কক্ষ কোথায় থাকে, এভাবে তার একটা পরিচিতি। আর এসটা আসছি আমি, সেটা কিভাবে থাকে, কিভাবে ঘুরতে পারে, তার ঘূর্ণনটা বোঝাচ্ছে। এখন কে কক্ষ, প্রথম শক্তি স্তর হচ্ছে কে কক্ষ। তাহলে কে কক্ষে, এটা যদি কে কক্ষ হয়, কে কক্ষ, সেখানে n সমান 1, এটা আগেই আমরা বলেছি n সমান 1। n সমান 1 হলে l এর মান হয় 0, এটা m এর মানও 0 হয়। s সমান হয় সব সময় প্রতি কক্ষকে প্লাস মাইনাস হাফ। এটা তোমাদের বলে দিই, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে তোমাদের আমি বলিনি, ছেড়ে এসেছি। ঘূর্ণন মানে হচ্ছে একটা কক্ষকের মধ্যে ইলেকট্রনটা ক্লকওয়াইজও ঘুরতে পারে আবার অ্যান্টি ক্লকওয়াইজও ঘুরতে পারে, অর্থাৎ ঘড়ি কাঁটার দিকেও ঘুরতে পারে, ঘড়ি কাঁটার বিপরীতেও ঘুরতে পারে। তাহলে একটা হচ্ছে প্লাস, যদি আমরা ঘড়ি কাঁটার দিক থেকে প্লাস ধরি, ঘড়ি কাঁটার বিপরীতটা হচ্ছে মাইনাস। এটা বোঝাতে এই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়। এটা সবসময় প্রতিটা কক্ষকে, সেটা প্রতিটা কক্ষকে দুটো করে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকবে, সবচেয়ে বেশি থাকবে দুটো, একটা হচ্ছে ঘড়ি কাঁটার দিকে, একটা ঘড়ি কাঁটার বিপরীতে। অর্থাৎ এখানে উপকক্ষ, এটা যেহেতু 1 নম্বর শক্তি স্তর তাহলে 1, যেহেতু l = 0 তার s উপকক্ষ, এবং তার ইলেকট্রন হচ্ছে দুটো থাকবে ম্যাক্সিমাম, তাহলে 1s2 এইভাবে রাখা হবে, দুটো ইলেকট্রন, একটা এখানে সংখ্যাটা হচ্ছে 2, তাহলে মোট ইলেকট্রনের সংখ্যা কত, দুটো। তাহলে কক্ষকের বিন্যাস কি হবে, আমরা বলেছি s এর কক্ষক হচ্ছে একটা, যেহেতু m এর মান একটাই সেজন্য কক্ষক হচ্ছে একটাই। যদি একটা ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে একটা হবে ঘড়ির কাঁটার বিপরীত। এই হচ্ছে যে এইভাবে ইলেকট্রন বিন্যাসটাকে আমরা লেখা প্র্যাকটিস করব। এবারে এল কক্ষ, এল কক্ষে n = 2, তাহলে l এর মান দুটো হয়, l = 0, l = 1, এর আগে আমরা দেখেছি। l = 0 এর জন্য m সবসময় 0 হবে, তার জন্য s হবে প্লাস মাইনাস হাফ, একটা কক্ষে কক্ষকে দুটো ইলেকট্রন থাকবে, এটা s উপকক্ষ। m সমান 0 হলে সব সময় s উপকক্ষ, এবং l = 1 হলে m এর মান হবে -1, 0, +1, অর্থাৎ তিনটা কক্ষক, এবং তিনটা কক্ষকের জন্য s সমান প্লাস মাইনাস হাফ এক একটা কক্ষকে, তাহলে টোটাল হচ্ছে 3 দিয়ে গুণ হবে, তিনটা যেহেতু কক্ষক আছে 1 2 3, -1 0 +1 px py pz। তাহলে এখানে ইলেকট্রন বিন্যাসটা আমরা কি লিখব, 2 নম্বর শক্তি স্তর 2s এ, এখানে লিখব 2s এ দুটো আর 2p তে 6টা, তাহলে টোটাল ইলেকট্রন হচ্ছে এখানে 2 আর 6 8টা, টোটাল ইলেকট্রন 8টা। আরেকবার বলছি, এখানে s এর হচ্ছে দুটো প্লাস হাফ মাইনাস হাফ, তাহলে 2s 2 নম্বর শক্তি স্তর মানে বাম দিকে 2, l = 0, সব সময় l = 0 হলে s উপকক্ষ হবে, তাহলে এটা 2s উপকক্ষ, এর ম্যাক্সিমাম ইলেকট্রন আছে দুটো, আর l = 1 মানে p উপকক্ষ, এখানে 2 নম্বর শক্তি স্তর তাহলে 2p, এবং এখানে তিনটা m এর মান 3টা, তাহলে কক্ষক 3টা, এক একটা কক্ষকে দুটো করে ইলেকট্রন প্লাস মাইনাস হাফ, তাহলে সেটা 3 দিয়ে গুণ হয়েছে, তিনটা কক্ষক বলে, তাহলে 3 × 6, তাহলে মোট ইলেকট্রন 6টা। এখানে বিন্যাস হবে, এটা যেমন 1 এসেছিল, এখানে এর বিন্যাসটা লেখা হবে, এটা হচ্ছে একটা ঘড়ি কাঁটার দিকে, একটা ঘড়ি কাঁটার বিপরীতে, আর p এর হচ্ছে তিনটা কক্ষক, m এর মান 3টার জন্য এখানে তিনটা কক্ষক 1 2 3, তাহলে এখানে একটা দুটো, এখানে একটা দুটো, একটা দুটো, তাহলে মোট হচ্ছে এটা 2s আর এটা হচ্ছে 2p, মোট হচ্ছে 8টা, অর্থাৎ 8টা ইলেকট্রন থাকবে। এর আগে আমরা পড়েছিলাম কি, যে 2n² ফর্মুলা, তাহলে এখানে 2 × n মানে 1, তাহলে 2 × n² মানে 2 × 1² মানে টোটাল হচ্ছে ইলেকট্রন ছিল দুটো। l কক্ষে হচ্ছে n = 2, তাহলে 2 × n² ফর্মুলা 8টা, আমাদের মিলে যাচ্ছে। এরপর হচ্ছে আমাদের m কক্ষ, m কক্ষ আমরা ধরবো, m কক্ষে n = 3, তাহলে এখানে এর ভ্যালু কি হবে, l হবে 0, l হবে 1, l 2, এটা আমরা আগে দেখে এসেছি এর আগের আলোচনাতে। তাহলে এখানে আমাদের l এর জন্য সবসময় বলেছি l = 0 এর জন্য m = 0 হবে, আর m = 0 মানে s = প্লাস মাইনাস হাফ হবে, l = 1 মানে m = তিনটা মান হবে, -1 0 +1, -1 0 +1, -1 0 +1, তিনটা, s = প্লাস মাইনাস হাফ ইনটু 3 হবে, এখানে ইনটু 3 হবে, প্লাস মাইনাস হাফ ইনটু 3 হবে, আর এখানে m সমান হবে -2 -1 0 +1 +2, অর্থাৎ 5টা 1 2 3 4 5টা হবে, s = হবে প্লাস মাইনাস হাফ ইনটু 5, তার মানে এর বিন্যাস হবে, এখানে হচ্ছে 3 নম্বর শক্তি স্তর,
তাহলে সবসময় শক্তি স্তরটা আগে লিখবো। তারপরে এখানে L = 0 মানে S উপকক্ষ, সেখানে টোটাল ইলেকট্রন থাকবে কটা, S উপকক্ষে টোটাল ইলেকট্রন আছে দুটো, কারণ প্লাস একটা মাইনাস হাফ, একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ, দুটো সবসময় S উপকক্ষে দুটো করে ইলেকট্রন আছে, 1s এ দুটো, 2s এ দুটো, 3s এ দুটো। এবারে p তে কটা থাকবে, যেহেতু তিনটা কক্ষক তাহলে 3 দুগুণে 6টা থাকবে, তাহলে এখানে 3p হবে, কারণ 3 নম্বর শক্তি স্তরের L = 1, L = 1 এর জন্য সবসময় p উপকক্ষ হয়। এখান থেকে এখানে p 2p, এখানে হচ্ছে 3p, তারপর হচ্ছে এখানে 2 মানে হচ্ছে এখানে 3d, 3d তে এখানে 6টা ছিল, 3 দুগুণে 6টা, এখানে হচ্ছে 5 দুগুণে 10টা, তাহলে টোটাল ইলেকট্রন কত হলো, 2 + 6 + 10 সমান 18টা হলো, 18টা ইলেকট্রন হলো। এবার এখানে বিন্যাসটা কি করে লিখবো না, 3s এর জন্য একটা ঘর, 3p এর জন্য 3টে ঘর, 1 2 3, এবং 3d এর জন্য 5টা ঘর, 1 2 3 4 5, এগুলো সব কক্ষক ঘর আমি বলেছি আগে। এটা হচ্ছে 3d, তাহলে একটা ঘড়ির কাঁটার দিকে একটা বিপরীতে, এরকম দিকে বিপরীতে, ঘড়ির কাঁটার দিকে বিপরীতে, এরকম করে দুটো করে আমরা তীর চিহ্ন দিয়ে লিখবো, দুটো করে লিখবো। এইভাবে এদের ইলেকট্রন বিন্যাসটা লিখলাম। এরপর তোমাদের n = 4, n = 4 মানে n কক্ষ, n কক্ষ, এখানে n = 4, n যদি 4 হয় তাহলে l এর মান কি হবে, l এর মান 0 to n - 1 আগেই বলেছি, তাহলে l = 0 হবে, l = 1 হবে, l = 2 হবে, আর l = 3 হবে। এটার জন্য n সমান হবে 0, তার মানে s সমান হবে ±½ তারপরে এটা হচ্ছে m = -1 0 +1, তাহলে s সমান হবে কত, ±½ * 3, তারপরে এটা হবে m সমান -2 -1 0 +1 +2, এতদূর পর্যন্ত তোমাদের করানোই আছে, আগেরটা দেখে দেখে করে দিলেও হবে বা মনে রাখতে হবে এভাবে। এটা হচ্ছে 5 দিয়ে গুণ হলো, তারপরে m এর মান কত হবে, এটা আগে আলোচনা করেছি আমরা, m সমান কত হবে, -3 -2 -1 0 +1 +2 অর্থাৎ 7টা। s সমান কত হবে, s = হবে ±½ * 7, তার মানে 7। এরপর এখানে ইলেকট্রনটা কিভাবে লিখবো আমরা না, এটা 4 নম্বর শক্তি স্তর, তাহলে 4 4, তারপর লিখবো l = 0 এর জন্য সব সময় s, l = 0 হলে s, l = 0 হলে s, s, তাহলে এটা হচ্ছে 4s, দুটো +½ -½ এখানে 4p হবে, 4p হবে, কেন p না, l = 1 হলে সব সময় p হয়। তারপরে কি হবে, 4p তে কটা ইলেকট্রন থাকবে, 3 দুগুণে 6টা, এখানে দুটো, দুটো গুণিত 3, তার মানে 6টা। এবার হচ্ছে এখানে দুটো গুণিত 5, এটা 5 মানে হচ্ছে এখানে 10টা থাকবে। এটা কোন উপকক্ষ হবে, 4d হবে, 4 নম্বর শক্তি স্তরের d, l = 2, এটা 10টা থাকবে। আর এটা হচ্ছে 4 নম্বর শক্তি স্তরের 3, l = 3 হলে আগে দেখিয়েছি f উপকক্ষ হয়, তাহলে এখানে 7টা ঘর, 7টা হচ্ছে যে m এর মান 7টা হচ্ছে, তাহলে 7 দুগুণে 14, প্রতিটা ঘরে কমপক্ষে দুটো করে ইলেকট্রন, এই বেশি পক্ষে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন। তাহলে এখানে টোটাল ইলেকট্রন সংখ্যা কত হলো, 2 + 6 + 10 + 14, তার মানে কত হলো, এটা হচ্ছে 32টা। 32 দেখো, 2n² ফর্মুলা দিয়ে 2 * 4 এর হোল স্কয়ার মানে 2 × 16, তার মানে 32টা। তাহলে এখানে কিভাবে আমরা লিখবো না, এখানে 4s একটা ঘর, 4p তে 3টা ঘর, 4d তে 5টা ঘর, আর 4f এ হচ্ছে 7টা ঘর। তাহলে এটা হচ্ছে 4s, 4p, 4d, 4f, এটা একটা দুটো 3টা, এটা একটা দুটো 3টা 4টা, একটা 5টা, আর এখানে একটা দুটো 3টা 4টা 5টা, 1 2 3 4 5, মানে 6, আর এই 1 7, এই হচ্ছে যে 7টা ঘর, প্রত্যেকটাতে দুটো করে ইলেকট্রন দিয়ে ভর্তি করে দেবো, 1 2 দুটো করে ইলেকট্রন দিয়ে ভর্তি করব, দুটো করে ইলেকট্রন থাকতে পারে, একটা ঘড়ির কাঁটার দিকে, একটা ঘড়ির কাঁটার বিপরীতে, ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার বিপরীতে, ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার বিপরীতে। এই হচ্ছে যে টোটাল তোমাদের ইলেকট্রন বিন্যাস কিভাবে লেখা হবে সে সম্পর্কে বললাম। এই যে ইলেকট্রন বিন্যাসটা আজকে বের করা হলো, যে একটা শক্তি স্তরে মোটামুটি কতগুলো কক্ষক
থাকতে পারে, কক্ষ থাকতে পারে, একটা নির্দিষ্ট কক্ষে কতগুলো উপকক্ষ এবং কক্ষ থাকতে পারে, এবং মোট ইলেকট্রনের সংখ্যা কত হতে পারে এবং উপকক্ষে ইলেকট্রনগুলো কিভাবে থাকবে সেটা যেমন আমরা জানলাম। কিন্তু এটাই সব নয়, এরপরে 3টা প্রিন্সিপাল আছে, সেই 3টা নীতি তোমাদের পড়তে হবে। একটা হচ্ছে পলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, পাউলিং এর অপবর্জন নীতি, হুমস রুল এবং আব্বাও নীতি। এই 3টে নীতির উপরে ইলেকট্রনিক যে স্ট্রাকচার, ইলেকট্রনিক যে কনফিগারেশন একটা অ্যাটমের, সেটা সম্পূর্ণ হয়। তোমরা এই ভিডিওটা দেখবে এবং পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবে। এই বলে আজকের ক্লাস শেষ করব।